আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আরও একটা নতুন আয়োজনে হাজির হলাম। ছোট্ট একটা ছুটি ছিল এবং তারপরেই ডে 13, 13তম দিনের আয়োজন। চলছে 20 দিনের রাইটিং জার্নি। আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা, একটু জানাও তো ছুটির মধ্যে ঠিকঠাক পড়া কি হয়েছে? তোমরা যে ছুটি ছুটি কথা বলো, দেখো তো ছুটির মধ্যে সত্যিই কি পড়ার যে স্পৃহা ছিল, স্পিড ছিল, সেটা কি বেড়েছে না কমেছে? আমি এই কারণে বারবার বলি তোমাদের যে একটা ছুটি একটা কোর্সের মাঝে একটা বিশাল অন্তরায়, একটা বিশাল বাধা, যার কারণে আমি ছুটি দিতে চাই না। আমি চাই তোমরা একটা ট্র্যাকে থাকো, টান টান উত্তেজনার মধ্য দিয়ে আয়োজনটা শেষ করো। ওয়েল, আজকের ক্লাসে প্রবেশ করব, তবে আমি বলবো এরপরে তোমরা কখনো আর জীবনে ছুটি চাইবে না, কেমন? কারণ তোমরা নিজেরাও জানো যে ছুটি মানেই হলো একটা ট্র্যাকে থাকো, টান টান উত্তেজনা, পিছিয়ে পড়ার একটা পায়তারা। সো আমরা ক্লাসে প্রবেশ করব। ক্লাসের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না। আগামী যে সময়টুকু থাকবো ইনশাআল্লাহ পুরো সময়টা যেন এনজয় করতে পারি, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। চলো আমরা ক্লাসে ফিরে যাই। ডে 13, ডে 13-এ আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বেশ কিছু বিষয় জানবো, যেটা না জানলে লিখতে যেয়ে আমরা হরহামেশা ভুল করব এবং ভেবে নেব যে ঠিকঠাক হয়েছে। শিরোনাম দেখো, লেখা রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চাই সাবধানতা। ইংলিশ গ্রামারের রহস্যভেদ, পর্ব 1। পর্ব 1, 2 এবং 3, আমি 3টা পর্বে লিখতে যে গ্রামাটিক্যাল কোন ধরনের বিষয়গুলো তুমি ভুল করো, কোন টপিকগুলোতে তোমার সচেতন হওয়া দরকার, সেগুলো আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। যদি এটা মেনটেন করতে পারো, তাহলে যে কোনো বাক্য লেখার সময় তোমার ভেতরে দারুণ কনফিডেন্স কাজ করবে। বিকজ তোমার মনে হবে যে স্যার তো এই কথা আগেই বলেছিল, এটা তো আমি আগের থেকেই জানি, রাইট? সো এইভাবে করে আমি আজকে তোমাদেরকে 10টা গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখাবো। এভাবে ধারাবাহিকভাবে আসবে এবং ভিন্ন ভিন্ন ক্লাসে আমি ভিন্ন ভিন্নভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখার ক্ষেত্রে এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করব। আচ্ছা, এই আলোচনাটি শুরু করার পূর্বে আমরা একটু হোমওয়ার্ক থেকে ফিরে আসি। ওয়েল, চ্যাপ্টার 1 সেই তো শুরু হয়েছে, বলা যায় যে 4র্থ ক্লাস থেকে আজ পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ আমরা 180টা শেষ করেছি। যদি তোমরা ঠিকঠাক মতো পড়ে থাকো, আমার কথা শুনে থাকো, দ্যাট মিনস 180টা ভোকাবুলারি তোমার কমপ্লিট হয়েছে। কারা কারা পড়েছো, আমার দেওয়া কথা অনুযায়ী মনে রাখতে পেরেছো কিনা ডাজন্ট ফ্যাক্ট, পড়েছো যারা যারা একটু কমেন্টে সাড়া দাও। ওকে, একটু কমেন্টে দ্রুত সাড়া দাও। আর এর পাশাপাশি আজকের হোমওয়ার্কটা নিয়ে নাও। আমাদের আজকে শুরু হবে 181 থেকে 200 পর্যন্ত। ওয়েল, এই তো 181, এখান থেকে টানা 200 পর্যন্ত চলবে। 4টা করে ফর্ম, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। প্রতিটা উচ্চারণ দেখবে, পার্টস অফ স্পিচ দেখবে, বাংলা অর্থ এবং যে ইংলিশ ট্রান্সলেশন করা হয়েছে ওই মূল শব্দটিকে বোল্ড করা হয়েছে নজর রাখবে, এবং বাংলা অর্থ। এভাবে টানা তুমি পড়বে 20 বার। 181 থেকে 200 পর্যন্ত শুধু 20 বার পড়বে, এটাই তোমার কাজ। এবং এই 20 বার পড়তে যেই দেখবে যে তোমার ভেতরে কিন্তু চলে আসে ওয়ার্ডগুলো মুখস্থর যে ব্যাপারটা, পারা না পারা ব্যাপারটা কিন্তু চলে আসে। সো তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, বা এই কথাটি ভাবার দরকার নেই। তো এইভাবে করে আলহামদুলিল্লাহ চলতে থাকবে। আলহামদুলিল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, বিশেষ করে যারা প্রাপ্তি স্বীকার করছো, পড়েছো, যারা বলছো কমেন্টে, এবং যারা অজুহাত দেখাচ্ছ তাদেরকে বলবো যে অজুহাত থেকে সরে আসতে হবে। কারণ উপায় নেই, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি দক্ষ হতে চাও আর তুমি ভোকাবুলারি শিখবে না, তা কোনোভাবেই হবে না। ইনশাল্লাহ এইভাবে করে আমরা একেবারে এই 200 নাম্বার পর্যন্ত পড়ব। 200 নাম্বার পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব। আগামী দিন যখন জানতে চাইবো, সেদিন যেন তোমাকে মিথ্যা বলতে না হয়। চলুক ভোকাবুলারি শেখার এই পরিক্রমা। আর তো 200টা ইনশাআল্লাহ ক্লাসের মাঝে মাঝে হয়ে যাবে। এবং একটা সময় তুমি নিজে ফিল করবে, এইভাবে যদি তোমাকে প্রেশারের মধ্যে না রাখা হতো, চাপের মধ্যে না রাখা হতো, তুমি কোনো দিনই ভোকাবুলারি পড়তে পারতে না। মনে রেখো, ফ্রি হ্যান্ড রাইটিং বলি, স্পোকেন বলি, বা পুরো ইংরেজির কথাই বলি, এই রাজ্যে সেই রাজত্ব করবে যার ভোকাবুলারি প্রচুর পরিমাণে কন্ট্রোলে থাকবে। আশা করি তুমি আস্তে আস্তে পূর্ণ হচ্ছ। ওকে, তো এই হোমওয়ার্ক শেষে আবার ফিরে যাই আমরা মূল আলোচনায়। ওয়েল, তো
এইখানে দেখো আমরা যে পর্ব 1-এ যে বিষয়গুলো গ্রামাটিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলবো আমার সঙ্গে সঙ্গে তোমরা ট্রাই করবে। যখন স্ক্রিনে কোনো সেন্টেন্স দেখতে পাবে তোমরা, সেই সেন্টেন্সটা তোমরা নিজের আগে ট্রাই করবে যে দেখি আমি পারি কি না, আর এর ভিতরে কোন ধরনের রহস্যগুলো আছে সেগুলো আমরা ভেদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাসার্টিভের কথা বললে মোটামুটি তোমাদের মাথায় আসতে হবে এই ধরনের বাক্য, মানে এই অ্যাসার্টিভ দুই ধরনের দেখতে পাবে। তুমি একটা হাঁ বোধক এবং আরেকটি হচ্ছে না বোধক। তো হাঁ বোধক যদি বাক্য হয় অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, কিন্তু না বোধক হলে ওই যে নট দিয়ে বা নেভার দিয়ে ইত্যাদি। এই অ্যাসার্টিভ বাক্যটা যদি লম্বা টাইপের হয় এবং বড় হয়ে যায় একটু, তাহলে কোনো কোনো ক্ষেত্রে একটু সমস্যা হয়। কিভাবে একটু দেখো, বলা হচ্ছে আমাদের দেশের প্রতিটি নাগরিক আইন মানে, ওকে, কিন্তু সবাই তা সর্বদা মানে না। তাহলে সমস্যাটা কোথায় আমি একটু বলছি তোমাদের। এই পাশেও মানে, এই পাশেও হচ্ছে মানে। মানের ইংরেজি কি? অবে, মানে হচ্ছে মানা আমরা যেটা বলি। সো নর্মালি আমরা যদি ট্রান্সলেশন করি এটা, তাহলে কি হবে? প্রতিটি নাগরিক, এটা তো সাবজেক্ট। সো অন্যান্য দিন অন্য কৌশল দেখানো হয়েছে সাবজেক্ট নির্ণয়ের, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না। সো প্রতিটা নাগরিক, এভরি সিটিজেন, ওকে, এভরি পর সিঙ্গুলার হয় হলো প্রতিটা নাগরিক আমাদের দেশের। সো অফ আওয়ার কান্ট্রি অথবা ইন আওয়ার কান্ট্রি, এগুলো আস্তে আস্তে এমনি অভ্যস্ত হয়ে যাবে যে অপ হতে পারে, ইনও হতে পারে। অপের ব্যবহার তোমাদের প্রচুর শিখিয়েছি আমি। কান্ট্রি, ওকে। সো এভরি সিটিজেন অফ বা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রতিটা নাগরিক কি করে? মেনে চলে বা মানে। সো অবে দিয়ে দেব, অবেই। আর যেহেতু এই এভরি সিটিজেন, অতএব এর সময় একটা এস দিয়ে দেবো। আমরা এটা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হয়, জানি তো। আর হ্যাঁ, আজকের দিনেও একটু জানতে চাই, যারা আমার সাথে ক্লাস করছো, এই ক্লাসটায় যুক্ত আছো, টেন্সে কোনো সমস্যা নেই কাদের, আরও একবার জানতে চাই। যদি এর আগে জানতে চেয়েছি, আজকে আরেকবার জানতে চাই। আমি নজর রাখবো যে টেন্সে কাদের সমস্যা নেই। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস বাই এস হয়ে গেল। কি মানে? প্রতি নাগরিক আইন মানে। সো অবজেক্ট হচ্ছে দ্য ল, ল, ওকে, ডান। কিন্তু সবাই তা সর্বদাই মানে না। সো নর্মালি আমরা কি দেব? বাট দেব, বাট দেব। তো কিন্তু সবাই তা সর্বদাই মানে না। সো নর্মালি আমরা যদি এইভাবে বলি যে নট এভরি ওয়ান, আমি আমার মতো করে দিচ্ছি, নট এভরি ওয়ান, তারপরে তোমাদের সমস্যাগুলো জানবে। নট এভরি ওয়ান, সর্বদাই সবাই মানে না। সো হচ্ছে অবে, ও বি ই ওয়াই, ওবে। বাট এই ধরনের বাক্য দিলে ভুল হবে। অথবা তুমি যদি বলো যে এভরি ওয়ান ডাজ নট অলওয়েজ অবে, তাও সেটা ভুল হবে। কি ধরনের ভুল সেটা বলি। নট এভরি ওয়ান, দেখো মানা আমরা দুই পাশে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে একটা আমরা হলো, আচ্ছা এসটা দিয়ে দিই, মানে ভুলটা কোথায়। এই পাশেও একটা মানা আছে, এই পাশেও মানা। যখন এইরকম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দুইভাবে বিভক্ত হয়ে যায়, মাঝখানে অ্যান, বাট, অর এগুলো থাকে, তখন পরবর্তীতে ওই ভার্বটাকে আর ডাবল দিতে হয় না। দিলে কি হয়? একেবারে খামখেয়ালি একটি সেন্টেন্স হয়ে যায় এবং বেসিক লেভেলে একটা সেন্টেন্স হয়ে যায়। পরীক্ষক দেখলে এর ভিতরে কোনো মুগ্ধতা পায় না, মুগ্ধ হওয়ার মতো কিছু পায় না। সো রাইট আনসারটা কি হতে পারে? নট এভরি ওয়ান, আমি বলবো যে সর্বদাই মানে না। সো এখানে অলওয়েজ, অলওয়েজ। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই টেন্সের সাহায্যকারী ভার্বটা নিয়ে চলে আসতে হবে, ডাজ, রাইট? তাহলে কেমন দাঁড়ালো? নট এভরি ওয়ান অলওয়েজ ডাজ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট আমি বলিনি যে ওখানে ওবে ইউজ করলে এটা ভুল হয়ে যাবে, বাট এটাকে আমি বলছি স্ট্যান্ডার্ড। তাহলে এই ছোট ছোট বিষয়গুলোর দিকে তোমাকে এখন থেকে নজর দিতে হবে যে তুমি একটা অ্যাসার্টিভ বাক্য লিখবে, কিন্তু যখন সেটা লম্বা হয়ে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে দুই পাশে, অ্যান্ড বাট অরের আগে পরে, তখন তুমি এইভাবে ব্যবহার করতে পারবে। নর্মালি তুমি কি করতে, কমেন্টে অনেকে তোমরা যেটা হয়তো বা বলার চেষ্টা করছো যে এভরি ওয়ান, তারপরে ডাজ নট অলওয়েজ অবে দেব, রাইট? এভরি ওয়ান ডাজ নট অলওয়েজ অবে দেব। তো এইটা কি হবে? সো বেস্ট হচ্ছে এইটা, যেটা আমি তোমাদেরকে শেখালাম, রাইট? ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভের ভেতরে মাঝে মাঝে এটা বিভক্ত হয়ে যায় এবং প্রথম সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা আমরা ইউজ করি, এই যে করেছি, এবং এটি স্ট্যান্ডার্ড হয়েছে। যদি এখানে ওবেইজ না হয়ে অবে হতো শুধুমাত্র, তাহলে কিন্তু এখানে কি হয়ে যেত? তখন ডু হয়ে যেত, যেটা হয় যে আগে সিঙ্গুলার হলে ডাজ হয়, আগেরটা যদি প্লুরাল হতো তাহলে সেখানে ডু ইউজ করতাম। এটা খুব কঠিন না, এটা প্র্যাকটিসের মাধ্যমে শিখবে।
সাথে আরেকটি মজার কথা বলি যে ডেফিনেটলি তোমরা আলোচনা শেষে প্র্যাকটিসের একটা চমৎকার জায়গা পাবে। আজকের ক্লাস বলা যায় যে 60-70% তুমি ক্লাস থেকে কাভার করছো, বাকি 30-40% তুমি পেয়ে যাবে প্র্যাকটিস থেকে। সেটা আমি তোমাদেরকে দেখাবো, রাইট? এরপর আমরা পরের স্লাইডে আসি। ওকে, সো এই স্লাইডে আমরা দেখছি 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। একেবারে বেসিকগুলো থেকে শুরু করেছি, কোন কোন জায়গাগুলোতে তোমাকে নজর রাখতে হবে আর এর ভিতরে কোনো রহস্য আছে কিনা। আচ্ছা, তোমরা নিজেরা ট্রাই করবে, পরবর্তীতে লাইভের পর যখন তোমরা ক্লাসটা করবে ডেফিনেটলি পজ দিয়ে নিজেরাও ট্রাই করতে পারবে। এখন আসো আমরা একটু সলভ করি আর রহস্যগুলো একটু ভেদ করি। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমরা জানি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মোটামুটি 2 ধরনের, আশা করি তোমাদের কন্ট্রোলে আছে। একটা হচ্ছে WH দিয়ে এবং আরেকটা প্রশ্ন হয় অক্সিলারি ভার্ব দিয়ে, যেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি, ইয়েস নো কোয়েশ্চেন বলি। এটা যারা যারা জানো একটু আমাকে সম্মতি দাও তো যে স্যার মোটামুটি জানি। এই দুইটার বাইরেও কিন্তু আরও প্রশ্নবোধক হয়, এই দুইটার বাইরেও আরও প্রশ্নবোধক হয়। জানা আছে নাকি? একটু কমেন্টে জানাও তো, আমি বলছি পরে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো তো, স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয়েছিল আর তা কতদিন স্থায়ী ছিল। নর্মালি একটি প্রশ্ন আমরা করতে অভ্যস্ত, দেখতে অভ্যস্ত, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় তোমাকে 2টা প্রশ্ন একসাথে জুড়ে দিতে হয়। তাহলে তখন আমরা কি করব? বিশেষ কোনো নিয়ম আছে কিনা একটু দেখি। স্বাধীনতা যুদ্ধ কখন শুরু হয়েছিল বা কবে শুরু হয়েছিল, সো আমরা কখন কবে আমরা দেব হচ্ছে হোয়েন। শুরু হয়েছিল মানে পাস্ট টেন্স। হোয়েন ডিড দ্য স্বাধীনতা যুদ্ধ, এটা সাবজেক্ট আমাদের। লিবারেশন ওয়ার, হোয়েন ডিড দ্য লিবারেশন ওয়ার, কখন শুরু হয়েছিল, সো বিগিন। যেহেতু ডিড আছে পাস্ট টেন্স, অতএব আমরা ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম করব, সো হচ্ছে বিগিন। আর তা কতদিন, এই আর এর জন্য আমরা মাঝখানে একটা এন্ড নেব, আর বা এবং। তা কতদিন, এই তা বলতে যেটা বোঝানো হচ্ছে লিবারেশন ওয়ারটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দিয়ে আমরা কি বলতে পারি, হাউ লং। নর্মালি আমরা এটা শিখবো, হাউ লং, হাউ মাচ, তাই না? এরকম কিছু ফ্রেজ থাকে, কত সময় ধরে, হাউ লং। সো হাউ লং ডিড দ্য লিবারেশন ওয়ার কিন্তু আমরা আবার বলবো না। সো প্রশ্নবোধকের ক্ষেত্রে সাবজেক্ট একই হলে পরবর্তীতে তার আমরা প্রোনাউন ইউজ করব। সো এই জায়গাটা আমরা দেব হাউ লং ডিড ইট, স্থায়ী হয়েছিল তার মানে হচ্ছে লাস্ট। অ্যান্ড প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে। অনেক সময় এই ভুলগুলো মানে করা হয় অনেকের ক্ষেত্রে, হয়তো বা প্রথমটার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেলে। অনেকে বুঝতে পারে না যে অ্যান্ড দেবে নাকি আর এর জন্য অন্য কিছু। যেমন অ্যান্ড মানে তো এবং, কিন্তু এখানে বলা হয়েছে আর। সো আরকেও ইংরেজিতে অ্যান্ড বলা হয় এবং পরবর্তীতে প্রথম সাবজেক্টটাকেই যখন ব্যবহার করা হয় তার জন্য সেখানে প্রোনাউন ইউজ করা হয়। এই ছোট ছোট জায়গাগুলোতে তোমাকে নজর রাখতে হবে। যারা চেষ্টা করেছে তোমাদের অভিনন্দন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বেসিকলি 4 ধরনের। একটা হচ্ছে WH, যেটা আমরা এখন দেখলাম। আরেকটা হচ্ছে ইয়েস নো, যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, মডেল ভার্ব এগুলো দিয়ে শুরু হয়। আরেকটা হচ্ছে 3 নাম্বার ইমব্যাডেড কোয়েশ্চেন, মানে কমপ্লেক্স সেন্টেন্সের কোয়েশ্চেন্স, ওগুলো আসবে ধারাবাহিকভাবে। এবং আরেকটি আছে যেটা স্পোকেনে ব্যবহার হয়, রাইটিংয়ে খুব কম দেখা যায়, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, রাইট? এই হচ্ছে 4 প্রকার। যারা বুঝেছ, বলতে পেরেছ, প্রত্যেককে অভিনন্দন। আরেকটি বিষয়, আমার আলোচনার পাশাপাশি গ্রামারের আলোচনাগুলো দেখতে হবে, কারণ বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে দক্ষ সে গ্রামারে সার্বজনীন সব বিষয়ে সে পারদর্শী। তাহলে সার্বজনীন পারদর্শী হবার জন্য আমার ক্লাসের বাইরেও সময় পেলেই যে কোনো একটা বই নিয়ে তুমি স্টাডি চালিয়ে যেতে পারো। আর আমি বলবো যে বাংলাদেশে এখন পর্যন্ত মজা নিয়ে তৃপ্তি সহকারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সকল শিক্ষার্থীরা যে বইটি পড়বে, আনন্দ অনুভব করবে, সেই বইটা কি? সেটা হচ্ছে নিড বই। সংগ্রহে রাখতে পারো, যাদের কাছে আছো তারা তো জানোই, নিড। ওয়েল, সো বইটা সংগ্রহ করে নিয়ে আমাদের গ্রামার চর্চাটা অব্যাহত থাকবে। এবার আসো নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের কথা বললে আমরা মোটামুটি বুঝি যে আচ্ছা এটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু। আরও অনেক কিছু হয়, ভার্ব দ্বারা হয়, নেভার দ্বারা হয়, লেট দ্বারা হয়, কাইন্ডলি দ্বারা হয় ইত্যাদি। বাট বেসিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। ওকে, ডান। তাহলে আমরা বলছি যে সময় মতো পৌঁছাও, তাহলে আমরা ভার্ব বলি পৌঁছাও, অ্যারাইভ, সময় মতো
সেটা হচ্ছে অন টাইম, একেবারে কাটাই কাটার সময় হচ্ছে অন টাইম। এই অন টাইম, ইন টাইম, টু দ্য টাইম কোথায় বসে এগুলো একটু দেখে নিও। প্রেপোজিশন সংক্রান্ত ছোট ছোট বিষয় এগুলো তোমাকে জানতে হবে। কাটাই কাটাই সময় একেবারে নির্দিষ্ট সময়ের বরং একটু আগেই অন টাইম। সো অ্যারাইভ অন টাইম, সময় মতো পৌঁছাও, নতুবা তুমি সুযোগ হারাবে। দেখো নর্মালি তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স যখন শেখানো হয় তখন বলবে যে সময় মতো পৌঁছাও, অ্যারাইভ অন টাইম, অথচ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বলা হচ্ছে তোমার মনের কথা তো এখানে শেষ হবে না, তোমাকে আরেকটু লিখতে হবে, নতুবা তুমি সুযোগ হারাবে। তো এই যখনই তুমি আরেকটুকু লিখতে যাচ্ছ ফ্রি হ্যান্ডে, সেখানে কিন্তু কলম তোমার থেমে যায়। বিকজ আমি শুধু তোমাকে হয়তো বা ইম্পারেটিভ সেন্টেন্স শিখিয়েছিলাম, কোনো একজন শিক্ষক এইটুকু শিখিয়েছিলেন, কিন্তু উনি বলেননি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় যখন এটার সঙ্গে আরেকটা ক্লজ যুক্ত হয়, বাক্য যুক্ত হয়, সেইটাকে শর্তর মতো দেখো যে সময় মতো পৌঁছাও, একটা পৌঁছাতে হবে, নতুবা তুমি সুযোগ হারাবে। যখন এরকম শর্ত বা একটা রেজাল্ট জুড়ে দেওয়া হয় তখন কি দিয়ে যুক্ত করবে? নর্মালি নতুবার জন্য তুমি হয়তোবা কি নেবে, তুমি অর নেবে, নতুবা তুমি কি নেবে, আদারওয়াইজ নেবে, রাইট? কিন্তু অর এবং আদারওয়াইজ এইটা ব্যবহার করার থেকে ওই স্ট্যান্ডার্ড ইউজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে পরের বাক্যটি রেজাল্টকে যুক্ত করতে হয় অর এলস দ্বারা। অর এলস দ্বারা বাংলা অর্থ নতুবাই, বাট অর এলস। তুমি সুযোগ হারাবে, করে ফেলি, ইউ উইল কি, ইউ উইল মিস দ্য সুযোগ। ছোটবেলায় যখন শেখা শুরু হলো আমার ইংরেজিটা, তখন এভাবে করতাম, যে ওয়ার্ডের ইংরেজি জানতাম না সেখানে এভাবে ফান করে বলতাম ইউ উইল হবে ডাব্লিউ, সো ইউ উইল মিস দ্য অপরচুনিটি, ইউ উইল মিস দ্য সুযোগ। হ্যাঁ, এভাবে ছোটবেলা পড়েছি আমরা, মানে আমি পড়েছি যখন ওয়ার্ড জানতাম না, শেখার শুরুটা এরকম ছিল। সো ইউ উইল মিস দ্য অপরচুনিটি, TUNITY, অপরচুনিটি, অ্যান্ড ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো যে অ্যারাইভ অন টাইম অর এলস, এক ব্যতিক্রম জিনিস জানলাম পরে বাক্যটা যুক্ত করার ক্ষেত্রে, অর এলস। প্রশ্ন হলো আদারওয়াইজ বা অর দিলে কি মার্কস পাবো না? মার্কস তো তুমি পাবেই, বাট তোমরা একটু মনে করে দেখো, আমি যখন আমার এই আলোচনাটা শুরু করি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জার্নি, সেখানে তোমাদের বলেছিলাম যে আমার এই ক্লাসে তোমরা বেসিক টু অ্যাডভান্সের অনেক কনসেপ্ট পাবে, সাধারণ লেখাকে অসাধারণ করা কৌশল জানতে পারবে। আর এটা যদি না হয় তাহলে তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স করে লাভ কি? কিছু জিনিস তো তোমাকে জানতেই হবে। তো সেটাই জানছো তোমরা, একটু ভেতরে ধরে রাখো শুধু। অ্যারাইভ অন টাইম অর এলস ইউ উইল মিস দ্য অপরচুনিটি। ডান। এবার 4 নম্বরে আসো, অপটেটিভ সেন্টেন্স। নর্মালি অপটেটিভের কথা বললে আমরা সাধারণত এরকম কিছু শব্দ আমাদের ব্রেনে চলে আসে যে মে বা লং দ্বারা এইসব বাক্য শুরু হয়। আমি অস্বীকার করছি না, অবশ্যই মে বা লং দ্বারা বাক্য শুরু হয়, বাট অপটেটিভ সেন্টেন্সকে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে যাবে, ওই ছোট বাক্যগুলো আর আসে না যে আল্লাহ তোমার সহায় হোক, অথবা তুমি জীবনে ভালো করো, অথবা যে আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করুক, রাইট? আমরা এরকমই সেন্টেন্স দেখেছি গ্রামারে, কিন্তু এটা যখন লিখতে যাই ওই কথার সাথে আর একটু লম্বা করে মনের মাধুরী মেশানো কথা লিখতে হয়, তবেই তো সেটা ফ্রি হ্যান্ড। যেমন ধরো এই কথাটার কথা বলি যে আল্লাহ করুক আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে সর্বদা একসাথে দাঁড়াতে পারি। ঠিক আছে, আল্লাহ চাইতো আমরা সবাই এভাবে একসাথে দাঁড়াতে পারি। তো যখন এভাবে কোনো ইচ্ছা প্রকাশ করে, ডিজায়ার, তখন সেটি অপটেটিভ হয়। কিন্তু এই ধরনের বাক্য দেখো লম্বা করা হয়েছে। এখন এই লম্বা অংশটা কি করব? তুমি যেটা জানতে সেটা দিয়ে শুরু করো, মে আল্লাহ, এ পর্যন্ত ঠিক আছে। মে আল্লাহর পর আল্লাহ করুক বা আল্লাহ আমাদের গ্রহণ করুক, সো আমি গ্র্যান্ড দিলাম, সো মে আল্লাহ গ্র্যান্ড। এরপর কি হতো? মে আল্লাহ গ্র্যান্ট মি। অন্যান্য সময় এরকম ছোট্ট করে কথা লিখে ফুল স্টপ দিয়ে ফেলতাম, যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ গ্র্যান্ট মি, মে আল্লাহ হেল্প আস ইত্যাদি। কিন্তু এখানে বলা হচ্ছে যে যে আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে সর্বদা একসাথে দাঁড়াতে পারি, মানে বাক্যটাকে আরেকটু লম্বা করা হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আল্লাহ করুক যে বা যেন, এই যে কথাটা যে বা যেন, দ্যাট একটা ক্লজ যুক্ত করতে হবে, এবং এই অংশটা পুরোটা একটা বাক্য, রাইট? সো এই সম্পূর্ণটুকু হচ্ছে আবার বাক্যের অবজেক্ট। ওই যে আমি মি দিয়েছিলাম না, আল্লাহ মে আল্লাহ গ্র্যান্ট মি, এটা যেমন অবজেক্ট, একইভাবে দ্যাটের পরে এটাও কিন্তু একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, যেটাকে আমরা অনেক সময় জানবো যে নাউন ক্লজ। পরে শিখবো এগুলো গ্রামাটিক্যাল বিষয়। মে আল্লাহ গ্র্যান্ট দ্যাট, আমরা, সো আমরা সাবজেক্ট শুরু করছি উই, আমরা এইটুকু নিয়ে কাজ করছি এবার। সো উই কি হতে পারে? সর্বদা, তাই না? অলওয়েজ, এখানে যেহেতু সর্বদা আছে,
হ্যাঁ, উই অলওয়েজ আমরা সর্বদাই যেন দাঁড়াতে পারি একসাথে, তাই না? সো স্ট্যান্ড টুগেদার, অলওয়েজ স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়াতে পারি কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। সো টুগেদার এগেনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, জাস্টিস। ওকে, তাহলে দাঁড়ালো যে মে আল্লাহ গ্র্যান্ট দ্যাট উই অলওয়েজ স্ট্যান্ড টুগেদার এগেনস্ট ইনজাস্টিস। আমার শেখানোর বিষয় হলো এটি যে মে বা লং থাকলেও এই বাক্যটা অনেক লম্বা হতে পারে। এই লম্বা হওয়ার ক্ষেত্রে তোমাকে জানতে হবে এগুলো সাধারণত দ্যাট ক্লজ দিয়ে যুক্ত হয়, রাইট? তাহলে ছোট বাক্য কিভাবে রাইটিংয়ে বড় হয় সেটাও কিন্তু আমরা দেখছি। ওয়েল, এরপরে আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডটা, আচ্ছা, পরের স্লাইডের আলোচনা শুরু করার পূর্বে বলি তোমাদের যে আলোচনা শেষে আমি তোমাদের একটা রিয়েল টেস্ট দেব। সেখানে মনের কথাগুলো আমরা বলবো অথবা একটা অনুচ্ছেদ আমরা দেখব। সেটা ট্রান্সলেশন করার সময় আজকে আমরা যতগুলো গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখছি সেগুলো কি ধরনের ভুল হতে পারে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, কেমন? তাহলে তো শেখাটা পূর্ণতা পাবে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স বললে আমাদের মোটামুটি একটা চিহ্নের কথা মনে চলে আসে, এই চিহ্নটা, রাইট? ডান। আমরা এই ধরনের বাক্যগুলো এমন বলতে শুনেছি বা লিখেছিও বা আমরা পড়েছি যে তোমার গলা কত সুন্দর, পাখিটি কত সুন্দরভাবে গান গায়, খেলাটি কি চমৎকার ছিল, ছোট ছোট বাক্য। কিন্তু যখন বলা হচ্ছে কি অবিশ্বাস্য যে, বড় করে অংশ যুক্ত করা হচ্ছে, এত ছোট দেশ এত বড় অর্জন করেছে, কি অবিশ্বাস্য যে, এই অংশটুকু সাধারণত আমরা শিখি। যেমন আমরা হয়তো নর্মালি এরকম শিখতাম যে হাউ, অবিশ্বাস্য, তাহলে হাউ ইনক্রেডিবল, হাউ ইনক্রেডিবল, হাউ ইনক্রেডিবল ইট ইজ। হয়তোবা এই পর্যন্ত দেখে আমরা অভ্যস্ত আছি নর্মালি, কি অবিশ্বাস্য যে। কিন্তু যখন যুক্ত করা হলো তখন কি হবে নিজেরা একটু ফিল করো। হাউ ইনক্রেডিবল ইট ইজ, হাউ ইনক্রেডিবল ইট ইজ দ্যাট, কি অবিশ্বাস্য যে, এই যে পর্যন্ত যে, এত ছোট দেশ। তাহলে ছোট দেশ আমরা বলতাম আ স্মল কান্ট্রি, এত ছোট দেশ সাচ আ স্মল কান্ট্রি, COUNTRY কান্ট্রি। তাহলে যে ছোট ছোট এক্সপ্রেশনগুলো, আমি যদি বলি যে ছোট মাঠ, স্মল ফিল্ড, এত ছোট মাঠ, তাহলে সাচ এ স্মল ফিল্ড। ছোট পুকুর, আই স্মল পন্ড, কিন্তু বলি এত ছোট পুকুর, সাচ এ স্মল পন্ড। এগুলো কিভাবে শেখা যায়? প্র্যাকটিসের মাধ্যমে। আমার এখান থেকে শেখো এবং ক্লাসের পরেও প্র্যাকটিস কোথা থেকে করবে আমি তো দেখাবই। সো প্র্যাকটিস, এটা থামানো যাবে না। তাহলে হাউ ইনক্রেডিবল ইট ওয়াজ দ্যাট সাচ এ স্মল কান্ট্রি, এত ছোট একটা দেশ অর্জন করেছে। ছয়কারে ছে থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। সো হ্যাজ মেড, তৈরি করে ফেলেছে, গ্রিপে নিয়ে এসেছে, ছোট্ট করে ফেলেছে। কি এত বড় অর্জন। তাহলে আমি যদি বলি বড় অর্জন, তাহলে কি হবে? আ গ্রেট অ্যাচিভমেন্ট। এত বড় অর্জন, ওই আগের মতোই, সাচা গ্রেট অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। ওকে, আর সবার শেষে দেব আমরা এই চিহ্নটা। দেখো চিহ্নটা কত দূরে এসে বসেছে। হাউ ইনক্রেডিবল ইট ইজ দ্যাট সাচ এ স্মল কান্ট্রি হ্যাজ মেড সাচ এ গ্রেট অ্যাচিভমেন্ট। ব্যাস, এবার মনের কথা পূর্ণতা পেল। আর এটা দিয়ে তুমি হাজার হাজার শত শত বাক্য তুমি লিখতে পারবে। আজকের পর এই ছোট এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ছোট ছোট অংশের পরেই তোমার কলম থেমে যাবে না। বুঝতে পেরেছ? ওকে, সো এই হলো ব্যাপার। এবং আরেকটি বিষয় বলি, এর আগে বললাম একদিন যে অ্যাচিভমেন্টের পূর্বে আমি বড় বলেছি, এখানে কিন্তু বিগ অ্যাচিভমেন্টের থেকেও গ্রেট অ্যাপ্রোপ্রিয়েট। আমি যদি বলি বিগ অ্যাচিভমেন্ট, আমি যদি বলি লার্জ অ্যাচিভমেন্ট, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। ধরো এগুলো কথা বলছি আমি তোমাদের, গ্রেট, বিগ অথবা লার্জ, সবগুলোর মানেই হলো বড়। কিন্তু বেস্ট কোনটা বলো তো? তুমি বলছো যে গ্রেট,
তাহলে আমি যদি বলি গ্রেট মানে বড়, বিগ মানে বড়, লার্জ মানে বড়, কেন হবে না? তো তুমি বলছো যে স্যার অ্যাচিভমেন্টের সাথে সাধারণত অন্যগুলো কম বসতে দেখা যায়। ইয়েস, ইউ আর রাইট। তাহলে যে শব্দের সাথে যে শব্দটা বেশি বসে, বেশি মানানসই এবং যেটা বসলেই বেশি সুন্দর অর্থ দেয়, তার নাম হচ্ছে কোলোকেশন। তার নাম কি? কোলোকেশন। টুডে অর টুমোরো একটা বই অবশ্যই নিয়ে নেবে, তার নাম হচ্ছে কোলোকেশন ডিকশনারি। শুধুমাত্র আমাদের ওয়েবসাইট এবং লাইব্রেরি থেকেও পাবে। বইটা অবশ্যই কিনবে যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাও। শব্দের সঙ্গে শব্দের মিতালি কোলোকেশন ডিকশনারি। ওকে, তাহলে যেটা বলছিলাম যে কোলোকেশন জিনিসটা হচ্ছে এটা। সো বেস্ট বলছি আমরা গ্রেটকে। সো আমরা গ্রেটটা এখানে রেখে দিই। ওকে, এবার 6 নাম্বার দেখো, ইনডিফিনিট আর্টিকেল। সো ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে এত কষ্ট না দিয়ে তোমাদেরকে বলি যে ওখানে এ অথবা অ্যান বসবে। ছোট ছোট এ এবং অ্যানের ব্যবহার। আমি তো মনে করি ইংরেজিতে সবচাইতে জ্বালাময় জিনিস হচ্ছে প্রেপোজিশন আর আর্টিকেল। এটা সাইজে খুবই ছোট, কিন্তু এর জ্বালা সবচেয়ে বেশি। বোঝাই যায় না যে কোথায় কি বসিয়ে ফেলবো। সো প্রেপোজিশন, আর্টিকেল তো তাও কিছু হয়, কিন্তু প্রেপোজিশন আরও বেশি কনফিউজিং। ইনডিফিনিট আর্টিকেল এন, এই জায়গাটায় তোমরা খুব সচেতন হবে। এই জায়গাগুলোতে তোমরা ভুল করে ফেলো। আর একটা সেন্টেন্সে একটা আর্টিকেল ভুল মানেই পুরো সেন্টেন্সটাই কিন্তু কাটা। তাহলে আমরা একটু ট্রান্সলেট করি এটা। তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং একজন সৎ মানুষ। তার মানে তিনি হয়, এখানে ইজ কথাটি নিহিত আছে। আমি যদি বলতাম তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং একজন সৎ মানুষ ছিলেন, তখন ওয়াজ। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স হলে সেখানে ছিলেন বা হবে উল্লেখ থাকে, কিন্তু বাক্য যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সেখানে সাধারণত হয় কথাটি নিহিত থাকে, ভেতরে লুকোনো থাকে। অর্থাৎ এই বাক্যটা বেসিকলি এরকম যে তিনি হয় একজন, এই হয় কথাটা এখানে আছে। সো তিনি মানে হচ্ছে হি ইজ আ ইউনিভার্সিটি। হি ইজ এ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, তাই না? ইউনিভার্সিটি টিচার। হি ইজ আ ইউনিভার্সিটি টিচার। নিশ্চয় তোমরা মনে আছে এটা। ইউটা ভাওয়াল হওয়ার সত্ত্বেও সেখানে কিন্তু এ বসেছে। ওই যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ, অথবা ভাওয়াল হওয়ার সত্ত্বেও উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয়, এরকম কিছু ব্যাপার আছে কিন্তু। সো হি ইজ আ ইউনিভার্সিটি টিচার এবং বলছি অ্যান্ড সৎ মানুষ, এবং বললাম অনেস্ট ম্যান। আমি যে বাক্যটা লিখেছি তোমরা আমাকে বলতে পারো বাক্যটা সঠিক নাকি ভুল? আমি আবার রিপিট করছি, আমার এই বাক্যটা কি সঠিক আছে কিনা, ওপরের বাংলা থেকে ইংরেজির সময় পুরোপুরি ঠিকঠাক রয়েছে কিনা। আর যদি ভুল থাকে তাহলে ভুলটা কোথায় আমাকে একটু ধরে দেখাও। এই ধরনের বাক্যই হয়তো বা তোমরা পরীক্ষায় লিখে আসবে কোনো একটা রাইটিংয়ে, কিন্তু বুঝবে না ভুলটা কোথায় হয়েছে। ভুলটা হয়েছে, তুমি খেয়াল করে দেখো, অ্যান্ডের আগে পরে প্যারালাল করতে হয়। টিচার নাউন, এই হচ্ছে নাউন, নাউনে পড়বে অ্যাজেক্টিভ, এই হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ এটা হলো নাউন অ্যাজেক্টিভ, ঠিক আছে? নাউন যখন অ্যাজেক্টিভের অবস্থানে বসে তখন তাকে নাউন অ্যাজেক্টিভ বলা হয়। অ্যাজেক্টিভের পূর্বে কি বসেছে? আর্টিকেল। তো এখানে অ্যাজেক্টিভের পূর্বে আর্টিকেল বসেনি। ইয়েস, সো এখানে আমরা অ্যান অনেস্ট বসাবো। তাহলে এই যে ছোট ছোট জায়গাগুলোতে তোমাদের কনফিউশন ক্রিয়েট যেন না হয়, আমি তোমাদেরকে সচেতন করে দিচ্ছি যে লেখার সময় এই জায়গাগুলোতে তোমাদেরকে খুব কনফিডেন্স নিয়ে আসতে হবে। ওয়েল, যারা ধরতে পেরেছো কমেন্টে জানাচ্ছ, তোমাদের প্রত্যেক অভিনন্দন। যারা বুঝতে পেরেছো, দ্যাটস রিয়েলি গ্রেট এনাফ। খুবই খুশি হলাম। তাহলে এই ধরনের জায়গাগুলো ভুল করা যাবে না। তুমি যদি বলো স্যার খুব সহজ, এটা আমি ভুল করি না, তার মানে হলো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার একেবারে দ্বার প্রান্তে। খুব অল্প দিনের মধ্যেই তুমি যে কোনো টপিকে লিখবে এবং তুমি নিজেই বুঝতে পারবে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমি চাই এ ধরনের তোমাদের ভিতরে পারফেকশন আসুক, দক্ষতা সূচিত হোক। 7 নাম্বার, আর্টিকেল, ডেফিনেট আর্টিকেলস, দ্যাট মিনস হচ্ছে দা। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই দা, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। এই দায়ের সাথে একটা জিনিসের চমৎকার সম্পর্ক আছে, আজকে তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে অপ। আমি অপ নিয়ে তোমাদের অনেক কথা বলেছি, আজকে বলছি যে এই অপের সঙ্গে কার সম্পর্ক? দায়ের সম্পর্ক। যেখানে দেখবে অপ আছে সেখানেই যেন দা উড়ে এসে জুড়ে বসে। বেশিরভাগ ক্ষেত্রেই, দু একটি ক্ষেত্র ব্যতীত প্রায় ক্ষেত্রে দেখা যায়। আমরা ট্রান্সলেশন করি, সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বিশ্বের সবচেয়ে বড়, ভাবা যায়? আমরা বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে অবশ্যই গর্ব করতে পারি, এবং এটি দেশের সম্পদ রক্ষা করে। সো ট্রান্সলেশন কি হবে?
তাহলে আমরা সাবজেক্ট নিয়ে ফেলি। সুন্দরবন হলো, সো সুন্দরবনস, সুন্দর BANS, সুন্দরবনস। আমরা সুন্দরবনের সঙ্গে কিন্তু একটা এস দিই। সুন্দরবনের সঙ্গে এস দেওয়ার পেছনে কারণটা আছে। কারণটা হলো যে সুন্দরবনের ভেতরে আসলে ছোটোখাটো অনেক বিষয়গুলোকে একত্রিত করে একটা বন বলা হয় সুন্দরবন। এখানে ছোটোখাটো নালা, খাল, তারপরে হচ্ছে ছোট ছোট দ্বীপ ইত্যাদি অনেক কিছু সংমিশ্রণ হচ্ছে একটা সুন্দরবন, রাইট? তো যার কারণে এটার সঙ্গে শুরু থেকে এস দেওয়া হয়। এনিওয়ে, সুন্দরবনস, ওকে, সুন্দরবনস, অনেক এস মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে ইজ হবে। সুন্দরবন হলো, ইজ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সো ইজ দ্য লার্জেস্ট, দ্য লার্জার, লার্জেস্ট, কারণ সুপারলেটিভ ডিগ্রি এগুলো তোমরা শিখে ফেলবে এক সময়। লার্জ, লার্জার, লার্জেস্ট, লার্জেস্ট, ওকে ওকে। সো সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট কি ম্যানগ্রোভ, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, FOREST, ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট কোথায়? পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে। সো কি হবে? ইন দ্য ওয়ার্ল্ড। আমি কত দা ব্যবহার করছি দেখো, শুধু দা দা আর দা, ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। এবং বলা হচ্ছে এবং এটি দেশের সম্পদ রক্ষা করে। এবং, সো এবং এর জন্য আমরা অবশ্যই এখানে অ্যান্ড দেবো একটা। এটি দেশের সম্পদ রক্ষা করে, এটি মানে কোনটা? ওই তো সুন্দরবন, তো এটার প্রোনাউন দিয়ে ফেলো। সো ইট, এটা রক্ষা করে, প্রোটেক্টস, ইট প্রোটেক্টস, এটা রক্ষা করে। কি রক্ষা করে? দেশের সম্পদ রক্ষা করে, এবং এটি দেশের সম্পদ রক্ষা করে। সো দেশের সম্পদ ইংরেজি কি হবে? সোর্স অফ, দেশের, অফ দ্য কান্ট্রি, CONTRY, কান্ট্রি, CON, কান্ট্রি, হ্যাঁ। সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট প্রোটেক্ট সোর্স অফ কান্ট্রি। সোর্সেস হবে, যেহেতু অনেক ধরনের সোর্সকে রক্ষা করে, SOURC, সোর্সেস। এবার তোমরা আমাকে বলো, এই বাক্যতে দা তো আমি অনেকগুলো বসিয়েছি, এখন তোমরা আমাকে বলো যে আর কি দা কোথাও বসানো যেত? আমি ভুল করেছি নাকি একটু ধরে দেখাও। আমি ইচ্ছা করেই কিছু জায়গায় দা ব্যবহার করিনি, একটু আমাকে বলো। ওয়েল, অনেকে হয়তো বুঝতে পেরেছ, সুন্দরবন খুবই স্পেসিফিক, নির্দিষ্ট বড় বিষয়বস্তু, অতএব তার পূর্বে দা বসবে। সো দ্য সুন্দরবনস, ওকে। এবং এটা হচ্ছে প্রপার নাউন, কিছু স্পেসিফিক প্রপার নাউনের পূর্বে অবশ্যই আমরা দা ইউজ করি, যেমন সান, ওকে। সুন্দরবনস, ওকে। সো এখানে দা দিলাম, দায়ের অদ্ভুত একটা পাওয়ার। আরও একটা জায়গাতে দা মিসিং আছে, সেটি হচ্ছে অপের সঙ্গে দায়ের সম্পর্ক, বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হচ্ছে সোর্স অফ দা। এই যে অপ আছে না, এই জায়গাটায় আমরা একটা দা ব্যবহার করে দেব, এই জায়গাটা একটা দা দিয়ে দেব। দ্য সোর্স অফ, এইরকম থাকলেই দা পরবর্তীতে নাউন এবং তারপর একটা অফ বসবে। মোটামুটি 95% ক্ষেত্রে, দু একটি ক্ষেত্রে সাধারণত এরকম এ দেখা যায়, যেটা আমি প্রথম দিকের ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও, ওকে। তাহলে এখানে আমরা দা দিচ্ছি, দ্য সোর্সেস অফ দ্য কান্ট্রি। তাহলে সঠিক কি দাঁড়ালো? দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, WORLD, সর্বনাশ, ওয়ার্ড হয়ে গেছিল, ওয়ার্ল্ড, অ্যান্ড ইট প্রোটেক্টস। এবং আমার সাথে যারা ক্লাস করছো তারা এই ছোটো ছোটো ভুল যে ধরছো না ইদানিং, আমি বুঝতে পারছি, তোমরা বুঝে নিলেই হলো, ওকে। ইট প্রোটেক্টস দ্য সোর্সেস অফ দ্য কান্ট্রি, ক্লিয়ার? সো আমরা আর্টিকেলে পাওয়ার দেখালাম। একবার একটা জিনিস ভাবো তো, যে সুন্দরবনে পূর্বে তুমি যদি দা না দাও, অন্যান্য সব কিছু ঠিক রেখেছ, তুমি কি পরীক্ষা মার্কস পাবে? বা তুমি কি আদৌ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ? মোটেই না। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সেই হচ্ছে দক্ষ যার ভিতরে গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলোও কন্ট্রোলে থাকে। আর গ্রামারের কোন বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে কন্ট্রোলে রাখতে হবে, ইনশাআল্লাহ 3টা পর্বে, আজকের পর আর 2টা পর্বের মাধ্যমে আমি সবগুলো তোমার মাথায় পুশ করে দেব ইনজেকশনের মতো করে। এগুলো মাথাতেই রাখবে আর বের হতে দেবে না, ব্যাস। এরপরে যাহাই লিখতে যাবে তাহাতেই সেগুলো তোমরা বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ, রাইট? এরপরে নেক্সট স্লাইড, 8 নাম্বার, গ্রামাটিক্যাল ফ্যাক্ট, নাম্বারস। ওয়েল, নাম্বারের কথা বললেই মোটামুটি মনে রাখবে 1 2 3 4 ইত্যাদি। আমরা যখন কাউন্ট করি সেইগুলোর কথাই বলছি আমরা, 1 2 3 4। এগুলো বসানোর ক্ষেত্রে বেশ কিছু ক্রম আছে, কিছু ব্যাপার আছে, আমি রহস্য উন্মোচন করবো ইনশাআল্লাহ। গত বছর 1500 শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করেছিল, কিন্তু মাত্র 200 জন তা পেয়েছিল।
কত সংখ্যা, 1500, এদিকে আবার মাত্র 200, অনেক সংখ্যা নাম্বার। তাহলে আমরা একটু ট্রান্সলেশন করি আর রহস্যগুলো ভেদ করি, রাইট? গত বছর, সো লাস্ট, LAST, লাস্ট ইয়ার, গত বছর 1500 শিক্ষার্থী। সো 1500 শিক্ষার্থী ইংরেজি কি হবে? 1500 মানে হচ্ছে 1500, তাই না? সো 1000, আগে আমরা 1000 লিখি, THOUSAND, 1000, হ্যাঁ ঠিক আছে। সো 1500, অনেক সময় এরকম করে লেখে, কিন্তু না, লেখা যাবে না। 1500, 500, 100, ওয়েল, সো 1000 মানে হচ্ছে 1000, আর 500 মানে 500। তাহলে 1000 আর 500 কত হলো? ওই 1500ই হলো, 1500, একই কথা। সো লাস্ট ইয়ার 1500 স্টুডেন্টস। ওকে, এখন লক্ষ্য করে দেখো তোমরা, গত বছর আমি নর্মালি যে ভুলটা মানে সাধারণত করে, 1000 এটার সঙ্গে হয়তো বা এস দেবে না, কিন্তু 500-এর সাথে অনেকে ভুল করে এস দিয়ে ফেলে। কিন্তু 100 বলি, 1000 বলি, মিলিয়ন বলি, যতগুলো এই ধরনের সংখ্যার প্রসঙ্গ এসে যায়, 1000, 2000, 100, 200, মিলিয়ন, এগুলোর সঙ্গে সংখ্যা যুক্ত হলে কখনোই সেটি প্লুরাল হয় না। কখন প্লুরাল হয় আমি বলছি, শোনো। লাস্ট ইয়ার 1500 স্টুডেন্টস, এটাকে শেষ করি, এত সংখ্যক শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করেছিল। কি করেছিল? আবেদন করেছিল। আমরা ভার্ব নিচ্ছি। নিশ্চয় গত দিনের আলোচনাগুলো থেকে মনে আছে, সাবজেক্ট লেখা শেষ হলে আমরা ভার্বে তালাশ করব, বা শুরুতেই ভার্ব লিখে নেব, তারপরে অন্য কিছু। ওয়েল, সো অ্যাপ্লাইড, আবেদন করেছিল কিসের জন্য? বৃত্তির জন্য, মানে স্কলারশিপ। সো অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, ওকে, স্কলারশিপ, বৃত্তির জন্য আবেদন করেছিল, প্লুরাল করতে হবে, বৃত্তি সমূহের জন্য আবেদন করেছিল। ওকে, ডান। কিন্তু মাত্র 200 জন তা পেয়েছিল। বাট, আমরা দেব বাট, কিন্তু মাত্র, সো অনলি 200, 200, অনলি 200, অনলি 200, সো অনলি 200, মাত্র 200 জন সেটা পেয়েছিল, গেট থেকে গট পেয়েছিল। যেহেতু এই পাশে আমি অ্যাপ্লাইড করেছি, তাই এই পাশে আমাকে গেট থেকে গট করতে হচ্ছে। তাহলে বাট অনলি 200 গট কি ইট, এটা পেয়েছিল। আবেদন করেছিল অনেক, কিন্তু পেয়েছিল মাত্র কয়জন? মাত্র 200 জন। এবার লক্ষ্য করে দেখো, 2-এর পরেও কিন্তু আমি হান্ড্রেডস ব্যবহার করতে পারিনি, 5-এর পরে আমি হান্ড্রেডস দিতে পারিনি। তাহলে পারবো কখন? একটু স্পেশাল একটা নোট দিই, তোমরা নোটটা খেয়াল করো। যখন আমি বলবো 100 স্টুডেন্টস, তখন পরের নাউনটা তুমি প্লুরাল করছো, এটার সমস্যা নেই। 100 স্টুডেন্টস, 100 স্টুডেন্টস গট ইট। বললাম যে 100 স্টুডেন্ট এটা পেয়েছিল, ভার্সাস আমি যদি বলি যে শত শত জন এটা পেয়েছিল, আমি কোনো সংখ্যা ইউজ করবো না, আমি শুধু তখন বলবো হান্ড্রেডস, তখন আমাকে দিতে হবে হান্ড্রেডস অফ স্টুডেন্টস গট ইট। ভালো করে খেয়াল করো, একটু আমি আনবোল্ড করে দিই, যাতে করে হচ্ছে মূল জায়গাটা তোমাদের নজরে আসে। একটু দেখো, আর এটাকে ডিভাইডেড করছি, দ্যাট মিনস কালার দিয়ে রাখি। সো নোট যেটা দাঁড়াচ্ছে আমাদের এখানে, যে যখনই সংখ্যা ইউজ করি, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, যেটাই হোক, 1-এর পরিবর্তে আমি 2ও যদি বলি সমস্যা নেই, তবুও হান্ড্রেডস হবে না, তবুও হান্ড্রেডস হবে না। 100-এর সাথে আমি এস দিতে পারবো, হান্ড্রেডস অফ স্টুডেন্টস, শত শত শিক্ষার্থী, থাউজেন্ডস অফ স্টুডেন্টস, হাজার হাজার শিক্ষার্থী, মিলিয়নস অফ স্টুডেন্টস, মানে মিলিয়ন মিলিয়ন,
শিক্ষার্থী। সো 100 বলি, 1000 বলি, মিলিয়ন বলি, একা একা বসলে তার সাথে এস হবে, তখন সেটা হয়ে যাবে শত শত, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন। কিন্তু সংখ্যা যখন বসে যাবে, কোনো ডিটারমিনার যখন বসে যাবে সংখ্যামূলক, সেটা হতে পারে 2, 3, 4, ম্যানি, তবুও কিন্তু কি হবে, তবুও কিন্তু এটা সিঙ্গুলার অবস্থায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই নাম্বারের জায়গাটায় একটা কনফিউশন কিন্তু রয়ে যায়। যেমন 500 প্রথম অবস্থায় লেখার প্রথমের দিকে সাধারণত এই ভুলগুলো অনেকে করে ফেলে। লাস্ট ইয়ার 1500 স্টুডেন্টস অ্যাপ্লাইড ফর স্কলারশিপস বাট অনলি 200 গট ইট। একটু রিভিউ করলাম, ডান। এবার আসো নাম্বার 9, সেটি হচ্ছে জেন্ডার। জেন্ডার বললে মোটামুটি আমাদের এখানে চলে আসে মেল অ্যান্ড হচ্ছে ফিমেল। মেল বা ফিমেলের একটা প্রসঙ্গ চলে আসে, মাস্কুলিন বা অর ফেমিনিন। তো আমরা উদাহরণ দিয়ে দেখি যে কোন ধরনের দ্বন্দ্বটা হবে তোমাদের শুরুর দিকে। সেটি হচ্ছে একজন নারী কবি এবং একজন পুরুষ শিক্ষক একসাথে সাহিত্য আসরে বক্তব্য রাখলেন। ট্রাই করো কি হতে পারে। তাহলে ওমেন পোয়েট, তাই না, একজন মহিলা কবি, পিওইটি পোয়েট, একজন মহিলা কবি, এবং কি বলা হচ্ছে একজন পুরুষ শিক্ষক অ্যান্ড মেল টিচার, আ ওমেন পোয়েট অ্যান্ড মেল টিচার কি করলেন, সাহিত্য আসরে বক্তব্য রাখলেন। বক্তব্য তার ইংরেজিতে তোমরা জানো, গেভ নয়, দেওয়া নয়, এখানে ডেলিভার হবে। বক্তব্য রাখলেন তার মানে অলরেডি বক্তব্য দিয়ে ফেলেছেন। ডেলিভার্ড বক্তব্য, ডেলিভার্ড স্পিচেস, ডেলিভার্ড স্পিচেস কি করলেন, একসাথে দিলেন। সো একসাথে হচ্ছে টুগেদার, অ্যাডভার্ব স্পেসেস টুগেদার, টুগেদার, একসাথে বক্তব্য দিলেন। কোথায় সেটা, সাহিত্য আসরে। ছোট ছোট এরকম জায়গাগুলোর ক্ষেত্রে অ্যাড বসে, এই প্রিপোজিশনের ব্যবহারগুলো জানতে হবে। অ্যাট দ্য সাহিত্য আসর, তাহলে কি হবে, লিটারারি ইভেন্ট। আমরা লিটারারি ইভেন্ট দিতে পারি, RARY লিটারারি ইভেন্ট, রাইট। ওয়েল, সো এই যে আমাকে বুঝতে হবে যে মাস্কুলিন এবং ফেমিনিন এই জিনিসগুলো, হ্যাঁ, যেমন আমি এখানে মেল টিচার দিয়েছি, তুমি এখানে ফিমেল পোয়েট দিতে পারো কি? মানে তোমার তো হয়তো বা এরকম মনে হতে পারে যে স্যার আপনি যেহেতু এই পাশে মেল টিচার দিয়েছেন, তাহলে আমি এই পাশে দেবো ফিমেল পোয়েট। আসলে পোয়েটের সঙ্গে ফিমেল পোয়েট কথাটি যায় না। আবার কোনো কোনো সময় পোয়েটেস, হ্যাঁ, পোয়েট থেকে পোয়েটেস এরকমও হয়, কিন্তু সেগুলো আসলে লেখার ক্ষেত্রে খুব কম ব্যবহার হয়। তাহলে লেখার ক্ষেত্রে যেগুলো স্ট্যান্ডার্ড, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে শিখতে হবে। মাস্কুলিন ফেমিনিন যে ফ্যাক্ট, সেগুলো তোমাকে জানতে হবে। সো উমেন পোয়েট অ্যান্ড মেল টিচার ডেলিভার স্পিচেস টুগেদার অ্যাট দ্য লিটারারি ইভেন্ট। ওকে, অ্যান্ড লাস্ট 10 নম্বর এখন দেখবো, এবং এরপরে চলে যাব আমরা একটা রিয়েল প্র্যাকটিসে। রেডি থেকো, কেমন? আরেকটি বিষয়, সেটি হলো শেখার ক্ষেত্রে থাকতে হবে অনেক বেশি নিবেদিত। আমি জানি না তোমরা মাঝে মাঝে হতাশ হচ্ছ কিনা, তবে এটা তোমাদের বলে রাখি যে যারা এনজয় করছো, যারা প্রতিটা দিন মনে মনে করছো নিজেকে সমৃদ্ধি করছি আমরা, দিন শেষে তোমরা পূর্ণতায় পৌঁছাবে। এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয়টা তোমার কাছে অনেক ফানি মনে হবে। কেউ কোনো কোর্স করাতে গেলে, কোনো বই পড়তে গেলে তোমার মনে হবে যে এগুলো তো আগের থেকেই জানি, স্যার শিখিয়েছিলেন, আমি তো এগুলো জানি। আমি চাই প্রতিটা মুহূর্ত, আমাদের নেক্সট যে আরও ক্লাস রয়েছে, আজকে 13তম ক্লাস, দ্যাট মিনস আরও 7টা ক্লাস আছে। এই 7টা ক্লাসের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আসবে। 20টা ক্লাস শেষে তুমি যখন কোনো কিছু খুলবে, কোনো কিছু জাজমেন্ট করতে যাবে, দেখবে ফ্রি হ্যান্ড শেখার জন্য যা যা দরকার ছিল, যে ঔষধ লাগে, সবগুলো তোমাকে দেওয়া হয়েছে। শুধু সেগুলোকে মিক্স আপ করে এখন সেবন করতে হবে। আশা করছি তোমরা বিরক্তবোধ মোটেই করছো না। যারা এনজয় করছো, ভালো বোধ করছো, কমেন্টে জানাও। ওয়েল, এবার আমরা 10 নম্বরে ফিরে আসি, প্রোনাউন্স। তো প্রোনাউনের কথা বললে মোটামুটি আমাদের হি, কথার কথা, হিম, হিজ, এগুলোর কথাই তো চলে আসে, তাই না? সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এগুলোর কথাই তো চলে আসে। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক আমাদের বললেন যে, সো দ্য টিচার বললেন মানে বলেছিলেন, হ্যাঁ, বললেন। সো
টোল্ড আস, আমাদের বললেন। সো টোল্ড আস, এই যে দেখো আমি অবজেক্ট একটা ফর্ম প্রোনাউনের এটা ব্যবহার করে ফেললাম। বললেন যে, সো দ্যাট, আমরা নিজেদের উপর আস্থা রাখি, এইটুকুর আমরা ট্রান্সলেশন করি। আমরা, সো উই, সাবজেক্ট হয়ে গেল আবার। আস্থা রাখি মানে রাখা উচিত, আমি এরকম কিছু বলতে পারি, বা রাখি, সো উই ট্রাস্ট। কিন্তু উচিতটা সবচেয়ে সুন্দর শোনাবে, যে শিক্ষক আমাদের বললেন যে আমাদের নিজেদের উপর আস্থা রাখা উচিত, তাহলে একটু সুন্দর শোনাচ্ছে। আমি ট্রাস্ট দিলাম, শুড ট্রাস্ট। উই শুড ট্রাস্ট কাদের সাথে? আমাদের ওপর। এ আমাকে বলতে পারবে? একটু কমেন্টে আমি ফাঁকা রাখলাম, এই জায়গাটা কি হবে বলো তো দেখি। উই শুড ট্রাস্ট ডট ডট, আমাদের ওপরে। কি হবে? উই হবে নাকি আস হবে? বলো দেখি। হ্যাঁ, দ্রুত দ্রুত লেখো। উই শুড ট্রাস্ট ডট ডট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উই শুড ট্রাস্ট আমাদের ওপর, এখানে আসও হবে না, উইও হবে না, আওয়ার হবে, এবং এর সঙ্গে একটা সেলফস হবে, আওয়ার সেলফস। এই যে সেলফ বা সেলফ যুক্ত হয়, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ। আমরা নিজেদের উপরে, যে নিজেদের বলা হয়েছে, তো নিজেদের মানে হলো আমরা আমাদের উপরে আস্থা রাখব। এই জন্য রাইট উত্তর হচ্ছে উই শুড ট্রাস্ট আওয়ার সেলফ। আচ্ছা, যারা যারা পেরেছো তারা একটু কমেন্টে হাত তোলো তো। আমি দেখছি অনেকে ভুল করছো, কিন্তু তার ভিতরে দু একজন ঠিক। ওয়েল, যারা ঠিকঠাক বলতে পেরেছো, অনুধাবন করেছো, তোমাদের প্রত্যেককে অভিনন্দন। এই যে প্রোনাউনজনিত বিষয়গুলো অনেক সময় কনফিউজ করে দেয়। একবার ভাবো তো, ফ্রি হ্যান্ড লেখার সময় তুমি ঠিক এই জায়গাটা এসে বুঝতে পারছো না কোনটা সঠিক হবে, 2 মিনিট 3 মিনিট ধরে ভাবছো। লেখার ক্ষেত্রে তো একটা সময় থাকে পরীক্ষায়, তুমি কি আদৌ তোমার লেখার ফ্লোটা ধরে রাখতে পারবে? পারবে না। এবং এই ছোট ছোট জায়গায় যদি তুমি কনফিউজড হও, তুমি কিভাবে একটা বড় এসে লিখবে 1000 ওয়ার্ডসের? এমনই তো হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটি বলা হয়। সো আমি চাই না কোনো বিষয় তোমাদের জন্য দ্বন্দ্ব থাকে। ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করব আজ থেকে আর পরবর্তী 2টা ক্লাসের মধ্যে। দ্য টিচার টোল্ড আস দ্যাট উই শুড ট্রাস্ট আওয়ার সেলফ। ওকে, ট্রাস্ট আওয়ার সেলফ। ব্যাস, দ্য টিচার টোল্ড আস। হ্যাঁ, থ্যাংক ইউ যারা পেরেছো, অভিনন্দন। বুঝতে পেরেছো কিনা সেটাও একটু জানাও। সহজ কথা, উই আস আওয়ার সেলফ, এটা মুখস্থ বিদ্যা। আসলে বোঝার থেকে বড় কথা হচ্ছে তোমাকে এটা মুখস্থ করতে হবে। যেমন হি, হিম, হিজ, পজেসিভ, ডাবল পজেসিভ হিজ, এবং আরেকটা হচ্ছে আরেকটা কি, হিমসেলফ, হিম এ সেলফ, সেলফ। তো এরকম অনেক আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। যেমন উই বলি, উই থেকে আস, তারপরে হচ্ছে অবজেক্ট আওয়ার, ডাবল পজেসিভ হচ্ছে আওয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফ। তো এটা তো মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো কাদের কন্ট্রোলে আছে, মুখস্থ আছে, একটু আমাকে জানাও। ব্যাস, আজকে আমরা 10টি কৌশল দেখলাম, গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখলাম। এবার সময় এসেছে নিজেদেরকে পরীক্ষা করার। চলো একটা রিয়েল টেস্ট দেখে নিই। ওয়েল, এই হচ্ছে রিয়েল টেস্ট। ধরা যাক অমর 21 গ্রন্থমেলা নিয়ে তুমি কিছু একটা লিখছো, বা এরকম একটি অনুচ্ছেদ পরীক্ষায় এসেছে, তোমাকে এখন ট্রান্সলেশন করতে বলা হচ্ছে। তাহলে তুমি কি করবে? একটু পড়ে নিই আমরা। অমর 21 গ্রন্থমেলা আমাদের সাহিত্য সংস্কৃতির বড় উৎসব। প্রতিদিন হাজারো পাঠক ও লেখক মেলায় আসেন। আচ্ছা, এটা একটু জাস্টিফাই করে দিই। তরুণ নারী পুরুষ লেখকরা নতুন বই প্রকাশ করে এবং পাঠকেরা তা সংগ্রহ করে। কি আনন্দময় পরিবেশ সেখানে! ভিড়ের মধ্যে শৃঙ্খলা মেনে চলো এবং ময়লা ফেলো না। একটু ছোট্ট পরামর্শমূলক কথা, আমরা বই কিনে বন্ধুদের উপহার দিই। আল্লাহ আমাদের ভাষা ও সাহিত্যের চর্চা জারি রাখুন, মানে এটা প্রচলন রাখুন, এটা চালিয়ে যাবার সাহায্য করুন। এই কথাটাকে বা এই কথাগুলোকে আমরা ট্রান্সলেট করতে চাই। এবং বলে রাখি যে আজকে আমরা যে 10টা রুলস পড়লাম, গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখলাম, সেগুলোকেই ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। দেখা যাক তোমরা ঠিকঠাক মতো পারছো কিনা। আমরা কাজ করি, এগুলোকে একটু ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নিই। এটা তোমরাও করবে। হ্যাঁ, আমি সর্বদাই এটা বলি তোমাদের, যে তোমরা এটা করে নেবে প্রথম দিকে, তাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। হ্যাঁ, ব্যাস, এই হচ্ছে ধরা যাক আমাদের বাক্য, এবং প্রতিটা বাক্যের নিচে আমরা একটা করে সেন্টেন্স লিখব। প্রতিটা বাক্যের নিচে আমরা একটা করে সেন্টেন্স লিখি। একটা লাইন আমরা সবগুলো রাখতে চাই। তারপরে হচ্ছে এইটা। ওকে।
আচ্ছা, অমর একুশে গ্রন্থমেলা আমাদের সাহিত্য সংস্কৃতি বড় উৎসব। কি করবে বলো? অমর একুশে, অমর, এই বানানগুলো একটু দেখো। অমর একুশে, ইকি ইউ এসেইছি না, অমর একুশে বই মেলা, এটা জানি আমরা, বুক ফেয়ার। ট্রাই করো আমার সাথে সাথে, সাবজেক্ট আমার লেখা হয়ে গেল। অমর একুশে বই মেলা এটা একটা বড় উৎসব। সো ইজ আ, কি বলতো, গ্রেট, গ্রেট হচ্ছে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল। সো গ্রেট একটা হচ্ছে ফেস্টিভ্যাল, বড় একটা ফেস্টিভ্যাল। কোথায় বলো তো? আমাদের সাহিত্য এবং সংস্কৃতির, তার মানে আমরা অফ দিতে পারি, অফ আওয়ার, কিসের ক্ষেত্রে? অফ আওয়ার, LI, অফ আওয়ার লিটারেচার অ্যান্ড কালচার। সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে এটা একটি বড় আমাদের জন্য উৎসব। অমর একুশে বই মেলা ইজ আ গ্রেট ফেস্টিভ্যালস, গেস্ট, মানে গ্রেট ফেস্টিভ্যাল, যেহেতু অ্যাজেক্টিভ, গ্রেট ফেস্টিভ্যাল এটা নাউন। আচ্ছা, অ্যাজেক্টিভের পরে এটা নাউন হয়েছে, ফেস্টিভ থেকে ফেস্টিভ্যাল, হ্যাঁ, ফেস্টিভ্যাল অফ আওয়ার লিটারেচার অ্যান্ড কালচার। এখানে একটা মারাত্মক ভুল, সেটা হচ্ছে আমি দা দিইনি। তার মানে দায়ের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দা ব্যবহারটা খুবই জরুরি। দ্য অমর একুশে বুক ফেয়ার ইজ আ গ্রেট ফেস্টিভ্যাল অফ আওয়ার লিটারেচার অ্যান্ড কালচার। ডান। এবারে আমি যদি পরেরটা ট্রান্সলেট করতে চাই, প্রতিদিন হাজারো পাঠক ও লেখক মেলায় আসে। প্রতিদিন, তাহলে কি বলবো? এভরিডে। প্রতিদিন হাজারো পাঠক, হাজার ও পাঠক। এইবার হাজারো পাঠক মানে কি? হাজার হাজার। এইবার কিন্তু আমরা বলতে পারবো না কয় হাজার, 1000 না 2000। সো থাউজেন্ড, THUS AND, থাউজেন্ড, এর সঙ্গে একটা এস দিতে হবে, থাউজেন্ডস অফ রিডার্স, থাউজেন্ডস অফ রিডার্স কি করেন? মেলায় আসেন। থাউজেন্ডস অফ রিডার অ্যান্ড কি? পাঠক এবং লেখক। সো আমাকে পাঠক এবং লেখক দুইটাই দিতে হবে। পাঠক এবং লেখক কি করেন? পাঠক এবং লেখক মেলায় আসেন। দ্যাট মিনস হচ্ছে কাম টু ফেয়ার, মেলায় আসেন, কাম টু ফেয়ার, মেলায় আসেন, ঝামেলা শেষ। তাহলে এভরি, আচ্ছা, এভরি ডে থাউজেন্ডস অফ রিডার্স অ্যান্ড রাইটার্স কাম টু ফেয়ার। এই যে বুঝতে পারলে, এইখানে হচ্ছে নাম্বারের যে ব্যাপারটা। কিন্তু যদি আমি 2000 বলতাম, এস দিতে পারতাম না। আমি যদি এখানে বলতাম প্রতিদিন 2000 মানুষ মেলায় আসে, তখন 2000 দিতে হবে আমাকে, রাইট? সংখ্যা বসলেই সিঙ্গুলার হবে, নতুবা আমি হাজার হাজার, শত শত, এসব ক্ষেত্রে থাউজেন্ডস, হান্ড্রেডস, মিলিয়নস এগুলো ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, এভরি ডে থাউজেন্ডস অফ রিডার্স অ্যান্ড রাইটার্স কাম টু ফেয়ার। মেলায় প্রচুর আসেন তরুণ নারী পুরুষ লেখকরা, খুবই চমৎকার একটা নাউন। নতুন বই প্রকাশ করে এবং পাঠকেরা তা সংগ্রহ করে। সাবজেক্ট তরুণ নারী পুরুষ লেখকরা। সো আমরা এখানে বলছি তরুণ, দ্যাট মিনস ইয়াং। সো ইয়াং, নারী পুরুষ, তাই না? এটা নারী পুরুষ। আচ্ছা, মেন দিলাম, ওমেন দিলাম। এইসব জায়গাতে হাইফেন ইউজ করা যায়, আবার চাইলে অ্যান্ড ইউজ করা যায়। সো মেন, উইমেন, এটা প্লুরাল হবে, মেন এবং উইমেন। রাইটার্স, লেখকরা, রাইটার্স। তাহলে দাঁড়ালো যে ইয়াং মেন অ্যান্ড উইমেন রাইটার্স, তরুণ নারী পুরুষ লেখকরা। আমাকে যেহেতু লেখকরা বলেছি, এই জন্য এখানে আমাকে ম্যান বা উম্যান দেওয়া যাবে না, মেন অথবা উইমেন প্লুরাল করতে হবে। রাইটার্সরা কি করছেন? বই প্রকাশ করে। সো পাবলিশ, তারা বই প্রকাশ করছেন। কি বই? নতুন বই প্রকাশ করছেন। দ্যাট মিনস হচ্ছে নিউ বুকস। নতুন তারা বই প্রকাশ করছেন এবং তা পাঠকরা সংগ্রহ করছেন। অ্যান্ড রিডার্স ডেফিনেটলি কালেক্ট, সংগ্রহ করছেন সেইগুলো। প্রোনাউনের ব্যবহার দেম। বলতো দেম আমি কার জন্য দিয়েছি? ওই বইগুলো সংগ্রহ করছেন, রাইট? দেম বলতে এখানে মূলত সেই পূর্বের নাউনটিকে বোঝানো হয়েছে। সো ইয়াং মেন অ্যান্ড উইমেন রাইটার্স পাবলিশ নিউ বুকস অ্যান্ড রিডার্স কালেক্ট দেম। ক্লিয়ার?
কি আনন্দময় পরিবেশ সেখানে। ছোট্ট এক্সক্লেমেটরি একটি সেন্টেন্স। তো নর্মালি আমরা বলি হোয়াট, আমরা এটা নিচ্ছি। সো হোয়াট, কি আনন্দময় পরিবেশ। সো হোয়াট আ জয়াস পরিবেশ, অ্যাটমসফিয়ার। হোয়াট আ জয়াস অ্যাটমসফিয়ার, এটা মানে কি আনন্দময় পরিবেশ সেখানে। সেখানে বলতে হচ্ছে এটা, তো আমি বলতে পারি ইট ইজ, রাইট, এক্সক্লেমেটরি, এই হচ্ছে চিহ্ন। সো হোয়াট আ জয়াস অ্যাটমসফিয়ার ইট ইজ, কি আনন্দময় পরিবেশ সেখানে। সো হোয়াট আ জয়াস অ্যাটমসফিয়ার, যদি আমি দিই দেয়ার ইজ, তাহলে হতে পারে, বাট একটু অ্যাজ ইউজুয়াল রং দেখাবে। সো এই জাতীয় বাক্যগুলো অনেক সময় হয় যে সর্বদাই একেবারে হুবহু ওই তোমার সেন্টেন্স ওয়াইজ নয়, একটু ওলট পালট হয়ে যায়, কিন্তু সেটার অর্থ কিন্তু ঘুরে আগেরটাই ফিরে আসে। হোয়াট আ জয়েস অ্যাটমসফিয়ার ইট ইজ, কি আনন্দময় পরিবেশ সেখানে। এখানে সেখানের জন্য আলাদা কোনো ইংরেজি ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, ভিড়ের মধ্যে শৃঙ্খলা মেনে চলো এবং ময়লা ফেলো না। ভিড়ের মধ্যে শৃঙ্খলা মেনে চলো। আচ্ছা, তাহলে শৃঙ্খলা মেনে চলো, দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স। দ্যাট মিন আমি বলবো মেইনটেন, মানে মেনে চলো কি শৃঙ্খলা। সো ডিসিপ্লিন। সো মেইনটেইন ডিসিপ্লিন কোথায়? ভিড়ের মধ্যে, তার মানে ইন দ্য ক্রাউড, ইন দ্য ক্রাউড। এবং ময়লা ফেলো না, অ্যান্ড ডু নট, ময়লা ফেলা, ডু নট লিটার। হ্যাঁ, লিটার, আবর্জনা ফেলা, নষ্ট কিছু ফেলা, লিটার ভার্ব। সো অ্যান্ড ডোন্ট বা ডু নট লিটার। সো মেইনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে শৃঙ্খলা মেনে চলো, অ্যান্ড ময়লা ফেলো না। ডান। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেটাকে একটু লম্বা করে আমরা বললাম, যেটা আমরা এর আগেও ব্যবহার শিখেছি। এরপর আমরা বই কিনে বন্ধুদের উপহার দিই। তাহলে এখানে কি বলতে পারি আমরা? দ্যাট মিনস হচ্ছে উই, দ্যাট মিনস হচ্ছে উই, আমরা বই কিনি। ফার্স্টে বলি উই বাই, কি কিনি? বই কিনি, বুকস। উই বাই বুকস। তোমরা প্রথম অবস্থায় কি সমস্যা ফেস করবে জানো? তোমরা বলবে যে স্যার এখানে কেন দা দিতে পারবো না, উই বাই দ্য বুকস। তাহলে অর্থ কি হলো? আমরা বইগুলো কিনি, কিন্তু আসলে বাংলায় তো আমি গুলো বলিনি, আমরা বই কিনি, তাহলে এখানে দা দেওয়ার দরকার নেই। আর এই ধরনের বিষয়গুলো তোমরা একসময় বুঝে ফেলবে প্র্যাকটিসের মধ্য দিয়ে, কেমন? হতাশ হবে না। উই বাই বুকস, আমরা বই কিনি, অ্যান্ড সেটা কি করি? উপহার দিই। হ্যাঁ, অ্যান্ড গিফট, GIFT, গিফট মানে উপহার, আবার গিফট মানে হচ্ছে উপহার দেওয়া, এটা ভার্ব। উই বাই বুকস, আমরা বই কিনি, অ্যান্ড গিফট, আমরা উপহার দিই সেগুলোকে, ওই বইগুলোকে। এখানে দেম মানে হচ্ছে কিন্তু বই। তাহলে আমরা বই কিনি এবং এই বইগুলোকে উপহার দিই, কাদেরকে বলো তো? বন্ধুদের। টু ফ্রেন্ডস বা টু দ্য ফ্রেন্ডস বলতে পারো, সমস্যা নেই, দাও দিতে পারো, টু ফ্রেন্ডস। We buy books and gift them to friends. And last number. Last number কি হবে? আল্লাহ আমাদের ভাষা ও সাহিত্যের চর্চা জারি রাখুন, মানে এটা চর্চাটা চলতে থাকুক। সো জারি রাখুন মানে এটা একটা উইশ হয়েছে। সো মে আল্লাহ এটা চালু রাখুন, আমি বলবো সাস্টেইন, এটা ধরে রাখুন কি? আমাদের এই চর্চা। সো আওয়ার প্র্যাকটিস, এই চর্চাটা, এই চর্চাটা ধরে রাখুন। কিসের? প্র্যাকটিস, আমাদের ভাষা সাহিত্যের চর্চা। সো প্র্যাকটিস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ডান। মে আল্লাহ সাস্টেইন আওয়ার প্র্যাকটিস, our practice. May Allah sustain our practice of our literature and our practice of literature, language and literature. হ্যাঁ, আমাদের ভাষা ও সাহিত্যের চর্চা, our practice of language and literature. of, ওই অপের ব্যবহার, হ্যাঁ, ভাষা এবং সাহিত্যের, র। ওয়েল,
এই হচ্ছে প্রতিটা অংশ যেখানে প্রচুর পরিমাণে আমাদের জানাশোনা জিনিসগুলোর ব্যবহার রয়েছে। অপটেটিভ বলি অথবা প্রোনাউনের ব্যবহার বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বলি, এক্সক্লেমেটরি, সব ধরনের সব কিছু এখানে রয়েছে। এভাবেই আসলে পূর্ণতা আসে। এভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমাকে করতে হবে। একটু একটু করে ভেতরে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কিনা, মনে হচ্ছে কিনা যে এখন প্র্যাকটিসটাই আমার মূল ভরসা, একটু আমাকে কমেন্টে জানাবে। এবার আলোচনাটি শেষ করি। গরম গরম তোমরা প্র্যাকটিসে যাবে যেখানে। তোমরা হাতে বইটা নিয়ে নাও। ওকে, আমি বইটা খুলে ফেললাম। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইয়ের এটা পৃষ্ঠায় তোমরা চলে আসো। আমি একটু সূচিটা দেখি। ওকে, 312 পৃষ্ঠায় চলে আসো। চ্যাপ্টার 6, টপিক বেসড ট্রান্সলেশন। ওয়েল, এই হচ্ছে চ্যাপ্টার 6, টপিক বেসড ট্রান্সলেশন। প্রতিটা টপিককে আলাদা করেছি, অর্থাৎ গ্রামারের টপিক অনুযায়ী। অ্যাসার্টিভ সেন্টেন্স মনে হচ্ছে এটা কিন্তু আমি তোমাদের দেখালাম। এখানে যে বাক্যগুলো আছে, বাংলাদেশ আমার জন্মভূমি, সুন্দর করে পড়বে, তোমার পড়াই হচ্ছে কাজ। আমি এখন যেগুলো হোমওয়ার্ক দেবো তুমি টানা 10 বার পড়বে। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। বাংলাদেশের রাজধানী ঢাকা, পড়ো তুমি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, পড়ো। পড়তেই যেন মজা পাও। আমার জীবনে ইংরেজি শেখা শুরু হয়েছে ট্রান্সলেশন দিয়ে। আমি প্রচুর পরিমাণ ট্রান্সলেশন পড়তাম। পদ্মা নদী আমাদের প্রধান নদী, দ্য পদ্মা রিভার ইজ আওয়ার মেইন রিভার। তুমি এমনি বুঝতে পারবে যে ও আচ্ছা, পদ্মার পূর্বে দা বসলো, ক্যাপিটালের পূর্বে একটা দা বসলো। এই নিয়মগুলো তুমি পড়তে পড়তেই তোমার ভিতরে একটা ছন্দ তৈরি হবে, তোমার নিজের ভেতরে একটা স্ট্রাকচার তৈরি হবে। এভাবে অ্যাসার্টিভ পড়তে থাকবে। এখানে যতগুলো আছে সবগুলো পড়বে, দাগিয়ে শেষ করবে কোথায় কি আছে। অ্যাসার্টিভ শেষ, তুমি খেয়াল করো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভের পর তুমি পেয়ে যাবে ইন্টারোগেটিভ। এই যে ইন্টারোগেটিভ শুরু হলো এখান থেকে। অক্সিলারি দিয়ে প্রশ্ন হয়েছে, তোমার কাজ হচ্ছে শুধু পড়া। হ্যাঁ, উপন্যাসের মতো করে পড়বে, কিন্তু পড়ার সংখ্যা হতে হবে 10 বার, এবং সেটি অন্য কাউকে মুগ্ধ করার জন্য নয়, অন্য কারো কাছে জবাব দেওয়ার জন্য নয়, নিজের ভালোর জন্য পড়বে 10 বার। ট্রু, পিওর। আচ্ছা, ইন্টারোগেটিভ শেষ হলো। ইন্টারোগেটিভের পর ইম্পারেটিভ শুরু হলো। এই যে ইম্পারেটিভ, দ্যাট মিনস আজকে আমরা যে 10টা রহস্য দেখিয়েছি, গ্রামাটিক্যাল ফ্যাক্ট, এগুলোর ওপর কত রকমের বাক্য সেগুলো। এরপরে অপটেটিভ, একটু দেখতে থাকো। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি শুরু হলো। কত রকমভাবে হয়, হোয়াট দিয়ে আবার হাউ দিয়ে আলাদা করা আছে। এরপরে আর্টিকেলের ব্যবহার আমি দেখিয়েছি। এই যে আর্টিকেলের ব্যবহার দেখো, এন দি, কোথায় কি হয়েছে, পড়তে পড়তে শিখবে। রুলস পড়ে শেখার থেকেও পড়তে পড়তে শেখাটা কি বেস্ট নয় বলো? এভাবে প্রতিটাই। নাম্বার আছে, এই যে নাম্বার, কোথায় কোন নাম্বার ব্যবহার হচ্ছে একটু দেখো। এরপরে জেন্ডারে ব্যবহার হচ্ছে, জেন্ডার, রাইট। এরপর হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট, ফ্রম। তো আমি আশা করছি যে তুমি আজকের যে আমি যেগুলো পড়ালাম এবং যেগুলো হোমওয়ার্ক দিলাম, তার মানে হোমওয়ার্ক দুইটা, প্রথমে হচ্ছে ভোকাবুলারি 181 থেকে 200 এবং 10টি গ্রামাটিক্যাল ফ্যাক্ট, এই পর্যন্ত একেবারে পড়ে শেষ করে ফেলো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আমার কথাগুলো শুনছো, মোটে মিথ্যা বলছো না, প্রতারণার আশ্রয় নিচ্ছ না। তোমরা ইতোমধ্যে টের পেয়েছ যে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, এই বইটা এবং এই কোর্সটা তোমাকে কত দূর নিয়ে যেতে পারে। এবং নিশ্চয়ই আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করেছ যে এমন সাজানো গোছানো আয়োজন আর কেউ নিয়ে হাজির হবে না। সবাই হয়তো বা বলবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স, এই কোর্স, সেই কোর্স, কিন্তু এমন সাজানো গোছানো কোর্স পাবে বলে আমার মনে হয় না। সত্যিই আমার মনে হয় না। তোমাদের কি মনে হয়? আর তোমরাও কি এটা ভাবো বারে বারে তোমরা এভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার কোর্স করতে চাও? এটাই হোক তোমার জীবনে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার শেষ কোর্স। অনেকবার বলেছি, আজ আরও একবার বললাম। দেখো, সবাই পারেনি, শুরু করলেও সবাই শেষ পর্যন্ত লাইভে থাকতে পারে না, শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর তারাই অজুহাত দেয়, তারাই বলে যে না, সম্ভব নয়, এই ওই। কিন্তু তুমি পেরেছ, তুমি হয়তো বা ক্লাস করছো। সবার কথা না বললেও কিছু সংখ্যক তো এমনটা রয়েছে যে লাইভে যুক্ত না হতে পারলেও তাদের মনটা ছটপট করে এবং ক্লাসটা কোনোভাবে মিস হয়ে গেলেও পরবর্তীতে আবার সেই ক্লাসটা করে। আমি আমার আজকের আয়োজনটা তাদের জন্য উৎসর্গ করলাম যারা যে কোনো মূল্যে লাইভে ক্লাস করে, অথবা ক্লাসটা করতে না পারলে মনটা ছটপট করে এবং ক্লাসটা অবসরে ফাঁকা সময় পেলেই রেকর্ডেডটাও সে করে নেয়।
আজকের ক্লাসটা তার জন্য উৎসর্গ করলাম। পুরো আয়োজনটা এনজয় করছো কিনা, আত্মবিশ্বাস লেভেল বেড়ে যাচ্ছে কিনা একটু আমাকে জানাবে। আলহামদুলিল্লাহ, আমরা সব শেষে যে কথাটা লিখতে চাই, যে কথাটা লিখেই আমরা প্রশান্তির আমেজ নিতে চাই, সেটা কি? রাইট, সেটি হচ্ছে জার্নি আজকে 13 ইজ ইকুয়াল টু হচ্ছে দ্য ডান। আলহামদুলিল্লাহ, এটা লিখতে পারাটা এক অন্য রকমের ভালো লাগা। প্রতিটা দিন আল্লাহ লিখাচ্ছেন আমাদের, আমরা লিখতে চাই শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার কৃতজ্ঞ শিক্ষার্থীরা, শেষ করে আজকের আয়োজনটি তোমাদের কমেন্টের দিকে তাকিয়ে, তোমাদের কমেন্টের বার্তাগুলো পড়তে পড়তেই, শুনতে শুনতেই শেষ করছে আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহে 4 দিন, শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9:15। তাহলে নেক্সট রবিবার, দ্যাট মিন্স আগামীকাল আবারও ক্লাস অনুষ্ঠিত হবে। এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই সুখে থেকো, যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।